স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে, সাথে আছি শামীম আল আমিন। আপনারা তো জানেনই দর্শক, দিনের সব উল্লেখযোগ্য খবর নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। একই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই সেগুলোর উল্লেখ করার মতো কিছু শিরোনাম। চলুন দেখে নিই ৭১ জার্নালে আজকে কি শিরোনাম রয়েছে। গাজীপুরে হরতালে দেয়া আগুনে পুড়ে বাস শ্রমিকের মৃত্যু, নাশকতা ঠেকাতে গিয়ে আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি। আমার লোকজন যদি আক্রান্ত হয় তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে, প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করবে। বিএনপির প্রতিনিধি দলের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠক। দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী, বললেন প্রধানমন্ত্রী। যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। অবরোধের মধ্যেই কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। হরতাল অবরোধ এই আপনার ইজতেমার বিষয় এর ভিতরে যে না দেয়। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু উৎক্ষেপণে সরকারের সাথে চুক্তি সই, 2017 সালে উৎক্ষেপণের আশা। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন মানবাধিকার পার্টি, নতুন পার্টি, এবং একই সাথে তিনি বাংলাদেশ জাতীয় জোটের নামের একটি নবগঠিত একটি জোটেরও ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। আমরা তার কাছে যাব। কোনো এক সময় আমাদের সাথে যুক্ত হবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। আমরা অনুষ্ঠানের শুরুতেই যেতে চাই নাজমুল হুদা, তিনি আমাদের সাথে আছেন, তার সাথে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা দেখলাম যে আপনি এর আগেই একটি পার্টির ঘোষণা দিয়েছিলেন, নতুনভাবে বাংলাদেশ জাতীয় জোটের ঘোষণা দিলেন। 25টি অপরিচিত, মোটামুটি পরিচিত বা নতুন নতুন কিছু দল, এসব মিলে আপনারা এই দল এইটি করলেন আর কি, জোট। এই জোটের শক্তি কতটুকু মনে হয়, কি করতে পারবেন আপনারা? দেখেন, আমাদের শক্তি হচ্ছে জনগণ। আমাদের প্রধান যে দুটি জোট আজ বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করছে, তাদের যে জনসমর্থনহীন ভাবমূর্তি, সেটাকে আজকে বাংলাদেশের জনগণ এ ব্যাপারে অত্যন্ত সচেতন যে এই প্রধান দুটি জোট তারা যে সহিংস রাজনীতি করছে এবং যেভাবে তারা দেশের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছেন এবং তাদের ব্যক্তি স্বার্থকে মোরলেস তারা প্রাধান্য দিয়ে, অথবা তাদের উত্তরাধিকারী যারা হবেন তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যে ব্যক্তিগত রাজনীতি করছেন, যেটা আজ সাংঘর্ষিক এবং সংঘাতপূর্ণ, সেই রাজনীতির বাইরে বাংলাদেশের জনগণের একটা ইচ্ছার প্রতিফলন বিভিন্নভাবে ঘটছে এবং অনেকেই তৃতীয় শক্তি কিংবা বিভিন্ন রকমের কথা বলে এই উচ্চারণটা তারা করছেন। আমরা সেই আস্থার জায়গাটিতে এখন আমরা যেতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যেখানে বড় দুটি জোট মোরলেস বলতে গেলে জনবিচ্ছিন্ন, তাদের তাদের কারার আছে, তাদের নেতাকর্মী আছেন, এরাই সব তাদের সর্বস্ব। জনগণের সাথে তাদের রাজনীতি কোনো সম্পৃক্ততা আছে বলে আমার মনে হয় না। আমরা আমাদের রাজনীতির মধ্যে জনগণকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করে আমরা সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন আনার প্রত্যয়ী। এবং আমি মনে করি যে এখানে যারা আমাদের সাথে জোটবদ্ধ হয়েছেন তাদের প্রত্যেকেরই বিভিন্ন রকমের অবস্থান রয়েছে। অবশ্য তাদেরকে আপনারা মুখে হয়তো অত বেশি চিনবেন না, কারণ যাদেরকে চেনেন তারা তো খুব যে একটা সুনামের সাথে রাজনীতি করছেন তা তো না। কাজেই অনেকের চেহারাই হয়তো চেনা যাবে না, কিন্তু তাদের দল রয়েছে, তাদের জনগণের সমর্থন রয়েছে এবং এটাকে আমরা আরো শক্তিশালী করব জনগণের সমর্থন দিয়ে। আপনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এক সময় এবং বিভিন্ন সময় আপনাকে আমরা রাজনৈতিক দল গঠন করতে দেখেছি এবং বলছেন যে 25টি দল, কিন্তু সেই 25টি দলের কতগুলোর আসলে অস্তিত্ব পাওয়া যাবে? আপনি বলছেন আপনাদের জনসমর্থন আছে। দেখেন, সব কয়টা দলেরই অস্তিত্ব রয়েছে, 25টা না, অ্যাকচুয়ালি 26টা দল। আর আমি এর আগে বহুবার পার্টি করেছি, কথাটাও ঠিক না, কারণ আমি একবারই দল থেকে বহিষ্কৃত হয়েছিলাম, পরে দলে আবার আমাকে নিয়ে নেওয়া হয়েছিল। আপনারা জানেন 5ই জুনের একটা আলটিমেটামের মধ্য দিয়ে আমি আমার
তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম যে যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সংলাপে না ডাকেন তাহলে আমি 6 জুন আমার পার্টি থেকে আমি পদত্যাগ করব। আমি সেই পদত্যাগের পরে আর পার্টিতে ফিরে যাই নাই। কাজেই এরপরে আমি হয়তো বিএনএফ নামে একটা পার্টি গঠন করেছিলাম, কিন্তু সেটা যেহেতু কিছুটা হলেও ভুল বোঝাবুঝির কারণে আমি সেটাকে ছেড়ে দিয়েছি, এবং তারপরেই বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স এই যে জোট, এটার ঘোষণা আমি দিয়েছিলাম। মানবাধিকার পার্টি, এই পার্টিটা আমরা গঠন করেছি ঠিক জোটেরই একটা কি বলে স্টিয়ারিং একটা শক্তি হিসাবে। কারণ যেমন 20 দলীয় ঐক্য জোটে রয়েছে বিএনপি, ঠিক তেমনিভাবে মহাজোটে রয়েছে আওয়ামী লীগ, এবং আমাদের জাতীয় জোটে থাকবে মানবাধিকার পার্টি, যেটা এটাকে অ্যাকচুয়ালি স্টিয়ার করবে। তো সেই জন্যে আমার মনে হয় এটার মধ্যে কোনো নতুনত্ব সেইভাবে নাই। হয়তো আমি বেশ কয়েকবার এটা উচ্চারণ করেছি, কিন্তু আমি বারবার পার্টি করছি কথাটা ঠিক না। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন অতিথি আছে, যদি কোনো প্রশ্ন করতে চান। শ্যামল দত্ত। তবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি নতুন একটি জোট করলেন। আপনি বরাবরই ব্যতিক্রমী কিছু করতে পছন্দ করেন, এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় আপনি একবার তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়ে আপনার মন্ত্রিত্ব হারিয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে আপনি অন্যতম একজন। কিন্তু এই যে একটি জোট করলেন, এই মুহূর্তে দেশের একটা রাজনৈতিক সংকটও চলছে, এক ধরনের টানাপোড়েন, অবরোধ ইত্যাদি মিলে পুরো জাতি একটি টেনশনের মধ্যে আছে। এর মধ্যে আপনার এই জোটের রোলটা কি হবে? আমাদের এই রোলটা হবে যে আমরা জনগণকে সংঘবদ্ধ করতে চাই এবং তাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি করে বর্তমান সরকারের উপরে চাপ প্রয়োগ করতে চাই। যে আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করা বা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা। আজকে এটাকে ঘিরে যে সহিংস রাজনীতি চলছে, যে অবরোধ চলছে, সব কিছুই এই নির্বাচনকে ঘিরে এবং ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার একটা হাতিয়ার হিসাবে সেই নির্বাচন নিয়েই কিন্তু এই সমস্ত সহিংস ঘটনা ঘটছে। আমরা সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন আনতে চাই, এবং সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ধ্যান ধারণা রয়েছে, যেটার মাধ্যমে আমরা নির্বাচন প্রক্রিয়াটাকে কিভাবে স্বচ্ছ করা যায়। আমরা ঠিক সে বিরোধিতার খাতিরে বিরোধিতা করব সেটা ঠিক না, আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে এই কাজটা করলে পরে এইভাবে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করা যায়। আমাদের সেই ধরনের ফর্মুলা নিয়ে আমরা মাঠে নামবো এবং সব দলকেই আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব যাতে এই ব্যবস্থার মাধ্যমে আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের সেই প্রস্তাব যদি অনুমোদিত হয় বা সেটা যদি আইনে পরিণত হয়, তাহলে আমরা দেখব সেই ভোট কেন্দ্র থেকে সন্ত্রাস দূরীভূত হবে, অর্থাৎ ব্যালট বাক্স ছিনতাই বন্ধ হবে, ভোট কেন্দ্র দখল বন্ধ হবে, এবং এই সন্ত্রাস বন্ধ হলে অটোমেটিক্যালি সেখানে ভোট কেন্দ্রের পরিবেশ যেটা হবে, সেখানে একটা আনসার পর্যন্ত লাইন ঠিক করে সেখানে ভোট সুষ্ঠুভাবে দেওয়ার বন্দোবস্ত করতে পারবে। এতে আমার মনে হয় যে নির্বাচন নিয়ে যে সমস্ত উত্তাপ, সেই উত্তাপের অবসান ঘটবে। এবং কিছু একটা বলতে চাচ্ছেন এখানে গোলাম মুর্তজা আছেন, এবং শ্যামল দত্ত আপনি কিছু? আমি বলছেন যে আপনার উদ্দেশ্যটি খুবই মহৎ, কিন্তু আপনি বলছেন এই বাংলাদেশের প্রধান দুটি দলের জনভিত্তি নেই, কিন্তু নির্বাচন আসলে দেখা যায় ভোট তো এই দুটি দলই পায়, অন্যান্য দলগুলোর জামানতই বাজেয়াপ্ত হয়, অল্টারনেটিভ নেই। অল্টারনেটিভ এটি আমি বলছিলাম যে আজকে যদি কেউ বিএনপিকে পছন্দ নাও করে, কারণ তাদের রাজনীতি হয়তো তারা পছন্দ করছেন না, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কারণ তিনি তো আওয়ামী লীগে জয়েন করবেন না, তার আস্থার জায়গাটা নাই। আপনি কি মনে করছেন আপনার এই জোটটি বিএনপির একটি অল্টারনেটিভ? না, এটা বিএনপির অল্টারনেটিভ না, এটা অসুস্থ রাজনীতির একটা অল্টারনেটিভ। যে অসুস্থ রাজনীতিটা এখন চলছে সারা দেশব্যাপী, তার মধ্যে যারা প্লেয়ার্স আছেন তাদের রাজনীতির বিকল্পে এই রাজনীতি আসছে। কিন্তু এরকম অল্টারনেটিভ অতীতে অনেক হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি পরে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনাদের মতামত হতে পারে, কিন্তু চেষ্টা করতে তো অসুবিধা নাই, চেষ্টা করতে তো গোলাম মুর্তজা চেষ্টা করতে দোষ নেই। আপনার কাছে আমার যে প্রশ্নটি, যে এককালীন তত্ত্বাবধায়ক সরকারের কথাও কেউ ভাবে নাই, তারপরে তত্ত্বাবধায়ক সরকার এসেছে। না, আপনার কাছে আমার যে প্রশ্নটি, যে আপনার আগের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যদি আগামীকাল আপনাকে ডাকেন যে আবার বিএনপিতে চলে আসেন, বিএনপিতে যোগ দেন, পদবি আপনি যেভাবে চান সেটা যদি পেয়ে যান, তাহলে সেই মুহূর্তে আপনি কি ফিরে যাওয়া নয়, আমি ঠিক সেই ধরনের রাজনীতি করব না। আমার অবশ্যই বিএনপির সাথে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর, কারণ বিএনপি প্রতিষ্ঠার সাথে আমি অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। আর ফিরে যাবেন না আপনি বিএনপি? আমি আর ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি যাদেরকে নিয়ে এখন রাজনীতি করছি তাদেরকে আমি ফেলে অন্য রাজনীতিতে এখন আমার নাম কিছুতেই লেখাতে পারি না। আর মানবাধিকার পার্টি যেটি বলছেন, এটা একটা এনজিও ব্যাপার মনে হয়, এর সঙ্গে কি এটা কি রাজনৈতিক দল না? এটা এনজিও, হ্যাঁ আপনারা মনে করতে পারেন, কিন্তু আপনারা জানেন যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারটা যেটা সংবিধানে সংরক্ষিত,
এই মৌলিক অধিকার কিন্তু জনগণের সংরক্ষিত একটি অধিকার। এটার ভিত্তিতে রাজনীতি, এটার ভিত্তিতে অর্থনীতি, এটার ভিত্তিতে সংস্কৃতি, এবং সেই মানবাধিকারকে উপেক্ষা করে যদি আজকে রাজনীতি চলতে থাকে এবং আমরা সেখানে মাথা কুটে মরেও কোনো কিছু করতে পারি নাই, স্বৈরাচারী সরকার কোনোদিন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কোনো সুপারিশ গ্রহণ করে না, তারা বরং উপেক্ষা করে, তাদেরকে বরং নির্যাতিত করে। আমরা মনে করেছি যে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানবাধিকারকে একটি রাজনৈতিক সূত্র দিতে হবে, এবং আমরা মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠায় আমরা সংসদে মানবাধিকার সম্মত আইন প্রণয়ন করতে চাই। সেজন্য আমাদের সংসদে যেতে হবে এবং প্রণীত আইনকে আমরা বাস্তবায়ন করতে হবে। আপনি যেটি বলছিলেন যে মানবাধিকার পার্টি গঠিত হয়েছে, যে আপনারা সেই চ্যালেঞ্জ নিতে চান, যদিও আপনি বলছিলেন যে বড় যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের জনভিত্তি নিয়ে আপনি প্রশ্ন তুললেন, যদিও শ্যামল দত্ত বলছিলেন তারাই আসলে দেখা যায় যে ভোটের মাঠে সবচেয়ে বেশি ভোট পায়। তো সব মিলিয়ে আপনারা কি তাদের এই যে বড় দুটি দলের এটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন? আসলে শোনেন, ভোট পায় যে এই কথাটা কি সত্যি? আজকাল সব সময় তো বলা হচ্ছে ভোটারবিহীন রাজনীতি হচ্ছে। না, আপনি যখন ভোট পেয়েছেন, আপনি যখন বিএনপি করেছেন, আপনি যখন বিএনপি থেকে নির্বাচন করে ভোট পেয়েছেন, সেই ভোটগুলো কি জেনুইন ভোট ছিল? তখন সুষ্ঠুভাবে হয়েছে, অবশ্যই। এখনো সুষ্ঠুভাবে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু যে কোনো কারণেই হোক, দুই নেত্রী ব্যক্তিগত স্বার্থেই বলেন কিংবা বর্তমান অবস্থা যেভাবে সাংঘর্ষিক অবস্থা, সেটার কারণেই বলেন, নির্বাচন কিন্তু ঠিক সুষ্ঠু এবং অবাধভাবে হচ্ছে না। এবং এটাকে করতে হলে আমি যেটা মনে করি, এটা সিস্টেমটাকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। কারণ ওই কার অধীনে নির্বাচন হলো এবং কিভাবে হলো, এটা কিন্তু একটা বিরাট বড় বিতর্কের বিষয়, এবং এই বারবার স্কোয়ার নাম্বার 1-এ চলে যাওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি এই আইনটা চেঞ্জ করতে হবে, এবং সেটার জন্য আমরা জনমত সৃষ্টি করব এবং জনচাপে আমরা সেটা সরকার থেকে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা আমাদের সাথে যুক্ত হবার জন্য। একই সাথে আপনাদেরকেও একটু সময় চেয়ে নিচ্ছি, মানে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আমরা বাদবাকি এই বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাইব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। গাজীপুরে হরতালে দেয়া আগুনে পুড়ে বাস শ্রমিকের মৃত্যু, নাশকতা ঠেকাতে গিয়ে আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি। আমার লোকজন যদি আক্রান্ত হয়, তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে, প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করবে। বিএনপির প্রতিনিধি দলের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বৈঠক। দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী, বললেন প্রধানমন্ত্রী। যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। অবরোধের মধ্যেই আজ টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। হরতাল অবরোধ এই আপনার ইজতেমার বিষয় এর ভিতরে যে না দেয়। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু উৎক্ষেপণে সরকারের সাথে চুক্তি সই, 2017 সালে উৎক্ষেপণের আশা। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। জেনে নিলেন বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম। এবার দেখব অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের শিরোনাম। বাঁচানো গেল না পেট্রোল বোমার আগুনে দগ্ধ গাড়ি চালক কালামকে, একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার। অবরোধ হরতালে জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক হলেও ট্রেনের শিডিউল বিপর্যয় চরমে, যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ। বিএনপির সঙ্গে জনগণ না থাকায় তাদের আন্দোলন সফল হবে না, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশবাসী চাইলে হরতাল বন্ধে আইন করা হবে, বললেন আইনমন্ত্রী। এবং নিরাপত্তার কারণ দেখিয়ে দুর্নীতির 2 মামলায় আজও আদালতে হাজির হননি বেগম জিয়া, পরবর্তী সাক্ষ্য গ্রহণ 29 জানুয়ারি। বোমাবাজি ঠেকাতে অস্ত্র ব্যবহার করবে বিজিবি, বিএনপির উদ্বেগ। হরতাল অবরোধে নাশকতা, গাড়িতে আগুন, হেলপার জীবন্ত দগ্ধ। সামরিক বাহিনীকে জনগণের আস্থা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রী।
হাজিরা থেকে খালেদার অব্যাহতি, নতুন বিচারকের প্রতিও অনাস্থা। নাশকতা ঠেকাতে চলছে যৌথ অভিযান, জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি, নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ বললেন বিজেপি প্রধান। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো 20 দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল, গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন বাসের হেলপার। শনিবার মিঠাপুকুর আর পরদিন পলাশবাড়িতে সমাবেশ করবে 14 দল, সন্ত্রাস প্রতিরোধে জেলায় জেলায় কমিটি গঠনের আহ্বান। আমরা অন্যান্য কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে শিরোনাম দেখছিলাম। শ্যামল দত্ত, আমরা একটু প্রথমে যে কথা বলছিলাম ব্যারিস্টার নাজমুল হুদার সাথে, নতুন একটি পার্টি এবং জোট গঠন, এটা ছোট করে আপনাদের মতামত নিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এই ধরনের রাজনৈতিক সংকট যখন আসে তখন দেখি অনেক ধরনের জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়। আমরা এই কদিন আগে দেখলাম ডক্টর কামাল হোসেনের বাসায়ও এরকম একটি কয়েকটি দল নিয়ে তৎপরতা ছিল। আবার ব্যারিস্টার নাজমুল হুদাও বিভিন্ন সময় এই ধরনের জোট গঠনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু আলটিমেটলি এগুলো খুব একটা ইফেক্টিভ কোনো জোট হয়নি। বাংলাদেশে আসলে দ্বিমেরুর রাজনীতির যে প্রবণতা, এটি মানে খুবই স্ট্রংলি প্রিভেল করছে। ফলে এখানে এর বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি দাঁড় হবে এরকম অন্তত আমি এই মুহূর্তে দেখছি না। সেরকম নেতৃত্ব দেখা যাচ্ছে না, এবং একই সঙ্গে সে প্ল্যাটফর্ম হওয়ারও সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কারণ একটা আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতির যে ধরনের স্ট্রং একটা ফুটহোল্ড, তার বাইরে আরেকটি স্রোত তৈরি করতে যে একটা লম্বা প্রক্রিয়া দরকার। আমরা দেখেছি একটা সময় গিয়ে, যেমন ধরুন মুসলিম লীগ কিংবা অন্যান্য দলগুলোর বাইরে বঙ্গবন্ধুর মতো একটা রাজনৈতিক নেতৃত্ব সারা গ্রাম বাংলাদেশ চষে বেরিয়েছেন একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে, কিন্তু বর্তমানে আসলে সেই অর্থে সেরকম নেতাও নেই, সেরকম আগ্রহও দেখি না, সেরকম আদর্শ নিয়ে কাজ করেন এরকম ব্যক্তিত্ব নেই। ফলে এই ধরনের কতগুলো অনেক সময় মনে হয় যেন কিছু কিছু অপরচুনিটির আকাঙ্ক্ষায় কিছু কিছু জোট হয়, কিন্তু আলটিমেটলি যেহেতু অপরচুনিটিটা লক্ষ্য, ফলে শেষ পর্যন্ত এগুলো জনভিত্তি পায় না, এটাই বাস্তবতা। কি মনে করেন যে উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্যটা কি সেটা তো উনি বললেন, ওনার উদ্দেশ্যটা কি, আপনি কি মনে করেন? এই ধরনের জোট বা এই ধরনের দল সাধারণত দেখা যায়, আপনি যদি একটু পিছনে ফিরে যাই, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফেরদৌসী আহমেদ কুরেশি একটি দল করার চেষ্টা করেছিলেন। কিভাবে করেছিলেন, কি উদ্দেশ্যে করেছিলেন, কাদের সহায়তায় করেছিলেন, নতুন করে বলার কিছু নাই। এখন এই সময়ে নাজমুল হুদা সাহেবের সেরকম কোনো ব্যাপার আছে কিনা আমরা এখনো পরিষ্কার করে জানি না, সেই জায়গাতে কিছু বলছি না। কিন্তু শ্যামলদা যে কথাটি বললেন যে এই ধরনের জোট করলে এর সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, আসলে একেবারেই নাই। এই কথাটি জিমিত বা যারা এই দল বা জোট করছেন তারাও খুব ভালো করে জানেন, নাজমুল হুদা সাহেবও খুব ভালো করে জানেন যে এটা করে কিছু হবে না। তারপরেও কেন করছেন তার কারণ হচ্ছে উনার সাবেক একটি দল আছে বিএনপি, বড় রাজনৈতিক দল, এই দলটি আন্দোলন করছে, ক্ষমতায় যাবার সম্ভাবনা আছে। উনি সারাক্ষণই চেষ্টা করছেন, এখন বিএনপি তাকে ডাকছে না, এখন উনি চেষ্টা করছেন এমন একটা প্রেসারের মধ্যে রাখতে, মাঝে মধ্যেই একটু হইচই করতে, বিএনপির বিষয়ে দু একটি কথা বলতে। উনি অপেক্ষায় আছেন কখন বেগম খালেদা জিয়া তাকে ডাকেন, কখন আবার তিনি বিরোধী দলে বিএনপিতে ফিরে যেতে পারেন। যদিও তিনি এই প্রশ্নের উত্তরে বলেছেন কখনোই যাবেন না, কিন্তু আমি খুব দৃঢ়ভাবেই বিশ্বাস করি ওনাকে ডাকলে ডাকার সঙ্গে সঙ্গে উনি চলে যাবেন। যাদের কথা বলেছেন 25টি দল, এটি আসলে অস্তিত্বহীন দল, এগুলোর কোনো দলীয় কার্যালয়ও নাই, লোকজনও নাই, কোনো কিছুই নাই। সুতরাং এটি এই সময়ে এক ধরনের আলোচনায় থাকা, ভবিষ্যতে কিছু একটা প্রাপ্তির আশায় এই দলটি করা, অন্য কোনো উদ্দেশ্য নেই। জাস্ট একটু যদি অ্যাড করে, যে বড় বড় দলগুলোর সঙ্গে না থেকে একটি ছোট ছোট জোট করার কতগুলো সুবিধা আছে। যেমন ধরুন, এটি আপনি যদি দুটো প্ল্যাটফর্ম দেখেন বাংলাদেশে এই মুহূর্তে, যে মহাজোট, আরেকটি হচ্ছে 20 দলীয় জোট। 20 দলীয় জোটের মধ্যে এমন অনেক নেতা আছেন যারা অনেকেই বলেন যে আমরা এত বড় নেতা, কিন্তু আমরা কোনোদিন ম্যাডামের পাশে বসার সুযোগ পাই না, অথচ শুধুমাত্র 20 দলীয় জোটের নেতা হওয়ার কারণে তিনি ম্যাডামের পাশের চেয়ারে বসে আছেন। এই যে একটি ছোট দল করার এবং ক্ষমতায় গেলে সুবিধা, এটা এবং ক্ষমতায় গেলে একটু সুবিধা পাওয়া যায়। আবার একইভাবে মহাজোটের ক্ষেত্রে শর্ত, আওয়ামী লীগের আপনি যদি আওয়ামী লীগ দলটি করেন তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে 345, আর আপনি যদি একটি ছোট দল করে মহাজোটে যোগ দেন তাহলে আপনার সিরিয়াল হবে 4 থেকে 5 নাম্বার। কেউ কি ভেবেছিল যে সাম্যবাদী দলেরও একজন দিলীপ বড়ুয়া এত বড় মন্ত্রী হতে পারেন? কিন্তু আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও সেটি এই পদটি পাওয়ার জন্য যোগ্য না। কিন্তু ছোট দল থেকে কিন্তু আপনি অনেক অ্যাডভান্টেজ আছে। ফলে আমাদের এখানে এইটিকে টার্গেট করে অনেকে
এই ছোট ছোট দল করেন, ছোট ছোট জোট আমরা তো করেন। আমরা তো নতুন একটি দলের একজন সংসদ না, না, সদস্য আপনি যে ঢাকায় দেখেছি 26টি দলের কথা বললেন জনাব নাজমুল বিএনএফ এর জনাব নাজমুল হুদা যে 26টি দলের কথা বললেন, আই এম শিওর নাজমুল হুদাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আপনি 26টি দলের নাম বলেন, তিনিও বলতে পারবেন না। সেটি এবং আমাদের পক্ষ গণমাধ্যমের কর্মীদের পক্ষ বলা এতগুলো দলের নাম জরুরি এই কারণে, কারণ তারা বলছে তারা আওয়ামী লীগ বিএনপির বিকল্প। আমরা একটু এবং এখানে কিন্তু বাকশাল নামেও একটি দল আছে, আমরা দেখছি যে এটা আমাদের আলোচনা থেকে একটু গুরুত্ব কম দিলে বাকশাল বহুল আলোচিত এই বাকশাল নামে এই দলটি আছে আমি জানি, এবং এটার নেতাকে আমরা চিনি, তিনি এক দলের, এবং এই ধরনের দলগুলো বাংলাদেশে আছে অনেক। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা দর্শক যেতে চাই। আমরা যেটি জানি যে গতকাল বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, এই বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এটি সংবাদ সম্মেলন করেছিলেন, এবং সেই সংবাদ সম্মেলনে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন। তার খানিকটা শুনে আমরা স্কাইপে সরাসরি যুক্ত হব বিজেপির মহাপরিচালকের সাথে। যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে হলো ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ানি দিব না, বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে যদি ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। আমার হয়তো যে সেই ধরনের হয়তো চিন্তা করতে হইতে পারে, আমার লোকজন হলো কারো দেখে গুলি করবে না, কিন্তু আমার লোকজন যদি আক্রান্ত হয়, তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে, প্রয়োজন হলে সে তার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনারা একটি নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন, এবং সেই সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতিতে নানা সহিংসতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিজিবির যে ভূমিকা, এই সব বিষয়ে কিন্তু আপনাকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, যার প্রেক্ষিতে আপনি বলেছিলেন যে বিজিবি আক্রান্ত হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করবে। এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে চাই যে ঠিক কোন প্রেক্ষাপটে এই বক্তব্য আপনি রেখেছিলেন। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে বিজিবির যদিও মূল দায়িত্ব সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করা, কিন্তু বিজিবির আবার ম্যান্ডেটের টাস্ক হলো দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা। বর্তমানে বিজিবি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে সহায়তা প্রদান করছে, সেটা কিন্তু তার ম্যান্ডেটের টাস্ক। তো এই দায়িত্ব পালনকালে আমি যে জিনিসটা বলেছি যে আমার বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনকালে যদি কোনো সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়, তার জীবন রক্ষার সম্পূর্ণ দায়িত্ব অধিকার তার আছে, এবং সেই জীবন রক্ষা করার জন্য যদি তার অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়, সে সেটা অবশ্যই করবে। এখানে আরে একটা বিষয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে বিজিবি কোনো নন লেথাল উইপন ক্যারি করে না, ব্যবহারও করে না। আরেকটা প্রসঙ্গ এসেছিল যে কোনো পেট্রোল বোমা বাজ কোনো সন্ত্রাসী যদি বিজিবির দায়িত্ব পালনকালে তার সামনে আসে, তখন বিজিবি কি করতে পারে। তো এটা স্বভাবত আমরা যে সমস্ত জিনিস ঘটনাগুলো দেখেছি, যে পেট্রোল বোমায় অসংখ্য নিরীহ জনগণের হলো জীবন নিচ্ছে। এখন এই ধরনের কোনো ঘটনায় যদি কোনো সন্ত্রাসী যদি বিজিবির সামনে যদি উপনীত হয় যে পেট্রোল বোমা করছে, এবং যদি এটাতে করে হলো কিছু লোকের যদি জীবন যেতে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা তাকে নিবৃত্ত করার জন্য যদি তার প্রতি তাকে যদি ক্যাজুয়ালিটি করে যদি আমি যদি 5-10টা লোকের জীবন বাঁচাতে পারে আমার সদস্য, আমার মনে হয় যে নিশ্চয়ই সেই কাজটা করবে। সেই জিনিসটি বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এটির নিন্দা করা হয়েছে, বিশেষ করে অস্ত্র ব্যবহারের বিষয়টিকে তুলে ধরে তারা বলছে, বড় রাজনৈতিক দল বিএনপি, এবং তারা তাদের স্থায়ী কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে, এবং দলটির সহসভাপতি সেলিমা রহমান স্বাক্ষরিত সেই বিবৃতি, তাতে তারা বেশ নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। কি বলবেন আপনি? দেখুন, আমি সেনাবাহিনীর একজন সদস্য, আমি স্টেট ফরওয়ার্ড চিন্তা করি। আমার সামনে যে সন্ত্রাসী, তার কোনো দল নাই বলে আমি মনে করি। সন্ত্রাসী তার কোনো হলো দলগত পরিচয় থাকতে পারে না। আমি সন্ত্রাসীর কথা বলেছি, সেই সন্ত্রাসী কোন দলের সেটাকে আমি খুঁজতে যাব না।
আমার সামনে যদি এই ধরনের সন্ত্রাসী আসে, সে যেই দলেরই হোক, সেই সন্ত্রাসী আমাকে আক্রমণ করলে আমি তাকে প্রতিহত করার জন্য আমার বাহিনীর সদস্য যা করণীয় তারা করবে। এবং এই সন্ত্রাসীরা যদি আমি দেখি যে সাধারণ জনগণকে হত্যা করার উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নিচ্ছে, তাকে নিবৃত্ত করার জন্য আমি মনে করি সেটাও আমাদের একটা মৌলিক দায়িত্ব। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো দুজন অতিথি আছে, যদি কিছু প্রশ্ন করতে চান, যুক্ত করতে চান। না, ঠিক প্রশ্ন নয়, আমার এই জায়গাটিতে যেটা যে কথা বললাম, আমরা যে কথা শুনলাম, এর সঙ্গে একদিক দিয়ে কোনো রকম কোনো আপত্তি থাকতে পারে না যে বিজিবিকে যখন মাঠে নামানো হচ্ছে কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, পেট্রোল বোমা মারা হচ্ছে, হরতালকে কেন্দ্র করে বা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হচ্ছে, সহিংসতার প্রেক্ষিতে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এখন সেই হত্যাকাণ্ডের শিকারে পুলিশ তার দায়িত্ব পালন করছে, বোঝাই যাচ্ছে যে পুলিশ পুরোপুরিভাবে সেই দায়িত্ব পালন পুলিশের আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, হয়তো সংখ্যা বা প্রশিক্ষণ যে কোনো জায়গাতেই হোক সমস্যা আছে, যে কারণে এখন বিজিবিকে নামানোর প্রয়োজন হচ্ছে। বিজিবির মূল দায়িত্ব কি সেটা মহাপরিচালক সাহেব বলেছেন, ওই আলোচনায় আমি যাচ্ছি না। যদি মূল দায়িত্বের জায়গায় আলোচনায় আসতো তাহলে আমার অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা আমি করতাম, এখন করবো না, অন্যদিন নিশ্চয়ই সেই জায়গাতে যাব। এখন এখানে প্রশ্ন এসে যে একটা প্রশিক্ষিত বাহিনীর হাতে অস্ত্র থাকা আর একদল সন্ত্রাসীর হাতে অস্ত্র থাকা দুটি ভিন্ন বিষয়। সন্ত্রাসীর হাতে যখন অস্ত্র থাকে তখন সেই সন্ত্রাসী যে কোনো কারণে বা অকারণে সেই অস্ত্রের ব্যবহার করে, কিন্তু একটা প্রশিক্ষিত বাহিনীর হাতে যখন অস্ত্র থাকে, সেই প্রশিক্ষিত বাহিনী, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সর্বোচ্চ চেষ্টা থাকে অস্ত্রের ব্যবহার না করে কি করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা যায়। তা আমার কথা যে মহাপরিচালক সাহেব যে কথাটি বলছেন যে প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করা হবে, প্রয়োজনে যে অস্ত্রের ব্যবহার করা হবে এটা তো একটা স্বীকৃত বিষয়, অস্ত্র আছেই তো ব্যবহার করার জন্য, প্রয়োজনে ব্যবহার করার জন্য। আমার কাছে মনে হয়েছে ওনার কথার উদ্দেশ্য হচ্ছে এটা জনমনে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনা যে আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু কথার যে ধরন এবং সংবাদপত্র বা টেলিভিশনে যেটা প্রচার হয়ে গেল, আমি জানি না উনি এটা ভালো বলতে পারবেন, যে জনমনে আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের স্বস্তি ফেরার চাইতে, বিএনপি কি বলছে আমি সেদিকে যাচ্ছি না, পুড়িয়ে মানুষ হত্যা করার অধিকার কারণেই, এটা কেউ মারতে পারে না। আমার কাছে মনে হচ্ছে যে জনমনে স্বস্তি ফেরার চাইতে আরেকটু আতঙ্ক না তৈরি হয়ে যাবে, তাহলে কি এখন বিজিবি দেখলেই কি মনে হবে যে গুলি করছে? পেট্রোল বোমা মারার বিষয়টি কি? আমরা যারা মাঠে থেকে কাজ করে দেখেছি, অধিকাংশ সময় কিন্তু পেট্রোল বোমা কে মারছে সেটা কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু বোঝা যায় না। একটা ভিড়ের মধ্য থেকে, একটা দলের মধ্য থেকে একটা গাড়িতে করে বা মোটরসাইকেলে করে একটা পেট্রোল বোমা মেরে দিয়ে চলে যায়, তাকে কিন্তু অধিকাংশ সময় খুঁজে পাওয়া যায় না। এখন মানুষের মনে এইটা আতঙ্ক ছড়িয়ে পড়বে কিনা, আমি সেই কারণে আপনার মনে হচ্ছে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, এই কারণে যে সংখ্যা, স্বস্তির চেয়ে সংখ্যা পড়তে পারে। বিজেপি দেখলে, এক মিনিট, বিজেপি মানেই কি তাহলে রাস্তায় নামে তারা গুলি করবে? সেই গুলি থেকে আমিও মারা যেতে পারি, কারণ পেট্রোল বোমা যে মারছে সে তো অধিকাংশ সময় দৃশ্যমান। এই জায়গাটি আমি তাকে অনুরোধ করবো আরো পরিষ্কার করতে। সাধারণ মেজর জেনারেল আজিজ আহমেদ। ধন্যবাদ। আমি বক্তব্যটা শুনেছি। আসলে এখানে কোনো আতঙ্ক ছড়ানোর কোনো উদ্দেশ্য নয়। যে বিষয়টা এসেছে সেটা হলো, আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে আমি আমার বক্তব্যটা রেখেছি। এখানে কোনো আতঙ্ক ছড়ানোর বিষয়টা ছিল না। তবে এটা সঠিক যে আমরা যখন দায়িত্ব পালন করব, আমাদের সব ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন। কারণ আমরা সেখানে জাস্ট একটা শো অফ ফোর্সই থাকবো, আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ আসবে, আমরা সেটা মোকাবেলা করব না, সেটা তো হতে পারে না। তাহলে তো আমাদের দায়িত্ব পালনের কোনো প্রয়োজনীয়তা নাই। তো আমরা ডেফিনেটলি, যদি আমার এখানে দুইটা বিষয় ছিল, প্রথম কথা হলো যে আমার বাহিনী যদি কোনো সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয় তখন তাদের কি করণীয় সেটা আমি স্পষ্ট করেছি যে আমাদের বাহিনী করবে। দ্বিতীয়টা হলো, কোন সন্ত্রাসী যদি আমাদের বাহিনীর সামনে পড়ে এবং তাকে যদি দেখা যাচ্ছে যে সে পেট্রোল বোমা মারতে যাচ্ছে এবং সেই পেট্রোল বোমাটা গাড়িতে পড়লে ওইখানে মানুষ নিহত হওয়ার সম্ভাবনা আছে, তখন সেই পরিস্থিতিতে আমার বাহিনী কি করতে পারে আমি সেই ধরনের একটা বিষয় বলেছি। আমার মনে হয় এতে করে যে
আতঙ্ক না ছড়িয়ে হয়তো একটা স্বস্তির বিষয়, কারণ সেটাই তো আমার করণীয় বলে হলো আমি মনে করি। আমি এক মিনিট একটু খালি পরিষ্কার করি যে আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে আপনার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো ছিল। আমি বলেছি যে অবশ্যই সন্ত্রাসীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্যই আপনি কথাটি বলেছেন। আমি বলেছি যে ওইরকম একটা বিষয় মানুষের মনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় কিনা সেই জায়গাটি। জি শ্যামল দত্ত। আজিজ ভাই, আপনাকে বরং আমি অভিনন্দন জানাচ্ছি, আপনারা যেরকম একটি বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন। কারণ আমরা জানি 2013 সালের মে মাসে যখন হেফাজতের এই যে ধরনের সহিংসতা দমনের সময় আপনার কয়েকজন বিজিবি সদস্যকে এই কাঁচপুরে পিটিয়ে মারা হয়েছে, তারপরও আপনারা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছিলেন সে সময়। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, যত্রতত্র পেট্রোল বোমা এবং অন্যান্য যেভাবে সহিংসতা হচ্ছে, সেখানে আমরা বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ দেখতে চাই। কিন্তু আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে আজকে যে বিএনপি যে বিবৃতিটি দিল, বিএনপি বলছে তারা তো সহিংসতা করছে না, সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনারা যদি যারা পেট্রোল বোমা মারে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন, তাহলে বিএনপির উদ্বেগটি কেন? আপনার কি মনে হয়? এটা তো আসলে আমি রাজনীতিক বক্তব্য হয়ে যায় কিনা বা সেটার কোনো কাউন্টার স্টেটমেন্ট হয় কিনা আমি ঠিক জানি না, বাট আমার কাছে এটা আমি কিছুটা অবাক হয়েছি। কারণ আমি স্টেট চিন্তা করতে হলো পছন্দ করি এবং স্টেট চিন্তা করি। আমি তো কোনো বাহিনীর বা কোনো দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি কথা বলিনি। যারা হলো পেট্রোল মারে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এটা যদি কেউ যদি নিয়ে যায়, তাদের উপরে যদি এটাকে নিয়ে যেতে চায়, সেটা তো এটা আসলে আমি কি ধরনের বলবো আমি ঠিক বুঝছি না। কারণ এটাতে তো সেই সন্ত্রাসী যদি বিএনপি যদি মনে করে যে না তাদের দলের লোকজন মারছে না, সেটা হলো সরকার দলে, তো আমার এই বক্তব্য তো তাদের জন্য প্রযোজ্য। আমি যদি কোনো দলের উল্লেখ করি না, আমি সন্ত্রাসীর তো আমার চিন্তাধারায় সন্ত্রাসীর কোনো দল নাই। আমি যদি বলি আপনাকে একটু হলো সাধারণ জনগণের শত্রু, আমি তাকে সেইভাবেই ট্রিট করি। এই ধরনের রিয়েক্ট করাটা আমার জন্য একটু দুঃখজনক। না না, আপনাকে যদি জাস্ট সাপ্লিমেন্ট করি, কিছুদিন আগে এই মাসখানেক আগে নিউ ইয়র্ক শহরে দুটো বাচ্চা ছেলে খেলনা পিস্তল নিয়ে পুলিশের দিকে তাক করেছিল। পুলিশ মনে করেছে যে তাদের উপর আক্রমণ হচ্ছে, তারা ওই খেলনা পিস্তলধারী দুটি বাচ্চাকে গুলি করে মেরেছে। আত্মরক্ষার্থে যে কোনো মানুষের কিন্তু তার সেলফ ডিফেন্সের অধিকার আছে। আপনাদের ম্যান্ডেট কি বলে যে যখন আপনারা আক্রান্ত হবেন তখন আপনি কোন পর্যায়ে গিয়ে গুলি করতে পারবেন? বা আপনার সামনে যদি দেখে যায়, এই যে আজকে আমরা গতকাল দেখলাম রংপুরের মিঠাপুকুরে গাড়িতে আগুন দিল, আপনার যদি এই বিজিবি সেখানে সামনে থাকতো, তারা কি করতো? শ্যামলদা, 2013 সালে বিজিবি কিভাবে দায়িত্ব পালন করেছে সেটা আমি নিশ্চিত যে আপনারাও দেখেছেন, আপনারাও সেটা সাক্ষী, বিভিন্ন মিডিয়া সেটা সাক্ষী। আমাদের বাহিনী কিন্তু কোনো জনগণের বিপক্ষে দাঁড়ানোর জন্য বা কাউকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু দায়িত্ব পালনের জন্য নিয়োজিত হয়নি। এবং সেটা দেখেছেন যে আপনি সেটা কিছুক্ষণ আগেও উল্লেখ করলেন যে আমাদের কিন্তু 2013 সালে 3 জন সদস্য সন্ত্রাসীদের দ্বারা হলো নির্মমভাবে নিহত হয়েছে। তখনই কিন্তু তারা কিন্তু জনগণকে হত্যা করেনি। তো জনগণকে হত্যা করা বা তাদের বিরুদ্ধে গুলি চালানো সেটা হলো আমাদের লাস্ট রিসোর্ট। কিন্তু যখন আক্রান্ত হয়ে যাবে এবং আমি যখন হলো নিশ্চিত হব যে আমাকে মারার জন্য আক্রমণ করছে, এটা একটা পরিস্থিতি, অবশ্যই আমার লোকজন হলো রিটালিয়েট করবে এবং সেটা অস্ত্র দিয়ে করবে। আরেকটা হলো যে আপনি উদাহরণটা দিলেন, আমার মনে হয় যে যখন অন গ্রাউন্ডে যে জিনিসটা তাদেরকে যেভাবে বলা হয়েছে সেটা হলো মূলত সন্ত্রাসী ছোট ওই ধরনের বাচ্চারা, অত যে এই ধরনের পেট্রোল এত ছোট, সেই ধরনের একটা চিত্র অবশ্য আমি টিভি পেপারেও দেখেছি। এই এত ছোট বাচ্চাদেরকে দিয়ে হয়তো যে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটবে না। আমার মনে হয় যে প্রশিক্ষিত একটা বাহিনীর সদস্য হিসাবে তারা কে সন্ত্রাসী, কে হলো যে খেলার ছলে হলো কিছু একটা করছে, আমার বিশ্বাস সেই পার্থক্যটা তারা করে হলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জি জি, অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল আজিজ আহমেদ। আপনি কি আর কিছু যুক্ত করতে চাচ্ছেন? না হলে আমরা একটা বিরতিতে যাব এখন। না, আমার পক্ষ থেকে না, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার না থাকে তবে এতটুকুই বলবো যে বিজিবি অতীতে তাদের কাজের ধারা সবকিছু
যেটা হলো 2013 সালে কিন্তু কিভাবে পালন করেছে এই দেশের জনগণ সেটা সাক্ষী আছে। আমরা সেভাবেই পালন করব। তবে আমাদের কিন্তু অগ্রাধিকার থাকবে সাধারণ জনগণের মাল এবং জান মাল রক্ষা করা, এবং সেই জন্য যতটুকু করা প্রয়োজন এবং পরিস্থিতি যেটা ডিকটেট করবে আমরা সেটা অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনারা যদি এই বিষয়ে কিছু আলোচনা করতে চান, দর্শক একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কয়েকটি পত্রিকা দেখে চট করে আলোচনায় যাব, দ্রুত দেখে নিই। গাজীপুরে মধ্যরাতে বাসে আগুন, হেলপারের মৃত্যু, বিপর্যয়ের মুখে অর্থনীতি, ভোরের কাগজ বলছে। যাচ্ছি পরেরটিতে। প্রথম একটু যেতে চাই, একটু আবার ভোরের কাগজে যেতে চাই। আপনাদের একটা ৭১ সংযোগে মাহফুজা নাম, সংঘাতময় পরিস্থিতির জন্য বিএনপি ৮০% দায়ী, এটি আপনারা খবর করেছেন, কোট করেছেন। দগ্ধ কালামু গেলেন হ্যাঁ শোতে। হ্যাঁ যাচ্ছি পরেরটিতে। প্রথম আলো, পঙ্কজের সঙ্গে নৈশভোজে এরশাদ, ইনু, তারেক সিদ্দিকী। এটা খুব ইন্টারেস্টিং সংবাদ। এরশাদ ইনু একসঙ্গে, আর হাসানুল হক ইনু এবং এরশাদ সাহেব একসঙ্গে। এরশাদ সাহেব যখন ক্ষমতা দখল করার, অবৈধভাবে ক্ষমতা দখল করার তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটি করেছেন হাসানুল হক ইনু, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী। সেই মামলাটি কিন্তু শেষ হয়নি, এখন এটা অবৈধ ক্ষমতা দখলের মামলা ছিল, ক্ষমতা দখলের মামলা। আচ্ছা, বিএনপি নেতাদের সঙ্গে কূটনীতিকদের বৈঠক শেষ হয়েছে এবং আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি। বিজিবি প্রধানের বক্তব্যে বিএনপির উদ্বেগ, সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে। যাচ্ছি পরেরটিতে। বিএনপি চেয়ারপারসন বলছেন এটি। যাচ্ছি পরেরটিতে। বাংলাদেশ প্রতিদিন, নৃশংসতার 11 দিন, নির্মম মৃত্যু 23 জনের, মৃত্যুর সঙ্গে লড়ছেন 28 জন, গাড়ি পুড়েছে 450টি, ভাঙচুর আরও 1000, ক্ষতি 22,000 কোটি টাকা, খাবার নেই কয়েক লাখ দিন মজুরের ঘরে। এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের খবর। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশির বক্তব্য। তারেককে দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে আইনমন্ত্রী। যাচ্ছি পরেরটিতে। বিডি নিউজ, রাতে মহাসড়কে ট্রাকে আগুন, 2 চালক দগ্ধ। এটি আরেকটি খবর। মঈন খানের বাড়িতে পশ্চিমা রাষ্ট্রদূতরা, নাশকতা ঠেকাতে নামছে 14 দল। জনগণ চাইলে হরতাল বন্ধে আইন, মন্ত্রী বলছেন। হরতাল সফল, অবরোধ চালিয়ে যান রিজভী আহমেদ। বোমাবাজি ঠেকাতে অস্ত্র ব্যবহার করবে বিজিবি। যাচ্ছি পরেরটিতে। সকালের খবর, যৌথ অভিযান শুরু, সঙ্গে থাকছে ভ্রাম্যমাণ আদালত, গঠন হচ্ছে মনিটরিং সেল, বিএনপি জামাত নেতা কর্মীদের মামলা সক্রিয় হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আটক 25, রাজধানী ও গাজীপুরে 4 জনের কারাদণ্ড। যাচ্ছি পরেরটিতে। সমকাল, মঈন খানের বাসায় পশ্চিমা কূটনীতিকদের বৈঠক। গোলাম মুর্তজা, আপনি এর আগে যদিও এরশাদ এবং হাসানুল হক ইনুর প্রসঙ্গটি এনেছিলেন। মঈন খানের বাসায় পশ্চিমা কূটনীতিকদের বৈঠক হয়েছে, যে খবরটি বিভিন্ন টেলিভিশনে 71 সহ প্রচারিত হয়েছে। কি বলবেন এই সময়? তো এটি একটা তৎপরতা। না, তৎপরতা তো বটেই। যখনই আমাদের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের অস্থির অবস্থায় আসে এবং যখন পরিলক্ষিত হয় যে আমাদের দেশের রাজনৈতিক সংকটগুলো সমাধানের ক্ষেত্রে আমরা নিজেরা ব্যর্থ হচ্ছি, তখনই এই সমস্ত পশ্চিমা কূটনীতিকরা অনেক বেশি তৎপর হয়ে ওঠেন। ঠিক একই সময় আমি আগে যে কথাটি বলেছিলাম সংবাদটি দেখে, যে প্রথম আলোর সংবাদটি দেখছিলাম, যে এরশাদ ইনু, আরও অনেকে ছিলেন, আরও কয়েকজন ছিলেন, তার সঙ্গে এরশাদ ইনুর প্রসঙ্গটি, হাসানুল হক ইনুর প্রসঙ্গটি এনেছিলাম এই কারণে যে অবৈধভাবে ক্ষমতা দখল করার এরশাদ ক্ষমতা দখল করেছিলেন, তার বিষয়টি নিয়ে কথা বলা এবং মামলাটি করেছিলেন হাসানুল হক ইনু, এবং অনেক কথা বলেছেন এটি নিয়ে। তো রাজনীতি বিভিন্ন সময় বিভিন্নভাবে কত কিছুকে ঘটায়, কত অসম্ভবকে সম্ভব করে দেয়, যে এখন আবার একসঙ্গেও বসছেন, একসঙ্গে নৈশভোজে যাচ্ছেন, সেই কারণে আমি ওটার কথা উল্লেখ করেছিলাম। আর আপনি এখন যে প্রসঙ্গটি বললেন, যে যেহেতু আমাদের রাজনৈতিক সমস্যা আমরা সমাধান করতে পারছি না এবং আমাদের একটা পুরনো ঐতিহ্য রয়ে গেছে, আমাদের একটি রেওয়াজ রয়ে গেছে, অত্যন্ত অসুস্থ একটি ধারা রয়ে গেছে, যে নিজেদের সমস্যা নিয়ে আমরা অন্যদের দ্বারে দ্বারে চলে যাই, দ্বারে দ্বারে ঘুরি, যে আমি আন্দোলন করছি, আমি আন্দোলন করে দেশের ভিতরে একটা অস্থির অবস্থা তৈরি করছি, আর বিদেশিদের দিকে তাকিয়েছি, আমি যে তুমি আসো, সরকারকে চাপ দাও, চাপ দিয়ে এখানে আমার পক্ষে আসে এরকম একটা ব্যবস্থা তৈরি করে দাও। এটা ধরেন বছরের পর বছর ধরে চলছে। আমার দুঃখ লাগে বা আমার কষ্টের জায়গা এই জায়গাটিতে, যে এই বিষয়টিতে আমরা জানি বিএনপি এখন করছে, কিন্তু আমার কষ্টের জায়গা এই জায়গাটিতে, যে আমরা নিজেরা মারামারি করছি, নিজেরা সন্ত্রাস করছি, সহিংসতা করছি, সরকারি দল বা
রাজপথের বিরোধী দল বিএনপি, এরা কেউ কারোর সঙ্গে বসতে রাজি হচ্ছে না। এখন রাজি না হওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, তারা আন্দোলন নয় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের সঙ্গে জঙ্গি জামাত এরা আছে, কথাগুলো মিথ্যা নয়। জামাতের সঙ্গে তো তারা ঐক্য করেছেই, ঐক্য করে তো আন্দোলন করছেই। বিএনপি জামাত ক্ষমতায় থাকা অবস্থাতে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, সেটিও সত্য। কিন্তু এই পাশাপাশি এই তথ্যটিও সত্য, এটাও তো সত্য যে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এবং সেটিকে বাদ দিয়ে তো বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই ঘটছে না, ঘটানো সম্ভব হচ্ছে না। সেটা যদি না হয় তাহলে পশ্চিমা কূটনীতিকদের কাছে গিয়ে তারা যে সমস্যার সমাধান চাইছে, আমার প্রত্যাশা যে এটি সরকার বা সরকারি দল উচিত ছিল এই পশ্চিমা কূটনীতিকদের বা অন্যান্য কূটনীতিকদের শরণাপন্ন হওয়ার আগেই বা শরণাপন্ন হলেও নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার দিকে যাওয়া। সেইটা করতে গিয়ে যদি বিএনপি সেই কথাগুলো যদি না শুনতো, তখন যদি বিএনপি রাজি না হতো, অথবা যদি তারপরেও আপনি এখন সরকারের দায় দেখছেন? সরকারের দায় দেখছি না, সরকারের দায় দেখছি না। আমি দেখছি সমস্যা বাংলাদেশের, রাজনৈতিক সমস্যা বাংলাদেশের, সমাধান করতে হবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদদের। বর্তমানের যে সংকট, এই সংকটটি তৈরি করেছে রাজনীতিবিদরা। এখন কে কত অংশ দায়ী, মাহফুজ আনাম গতকালকে যে কথাটি বলেছেন 80% একজন দায়ী, 20% দায়ী, আমি সেই পরিসংখ্যানের দিকে যাব না, আমি বলবো দায়ী রাজনীতিবিদরা। আমার কাছে দায়ের জায়গাটিতে আমি মনে করি সমাধানের প্রথম উদ্যোগটি সরকারের নেওয়া উচিত, যেহেতু সরকারে আছে। কূটনীতিকদের বা বিদেশিদের সম্পৃক্ত করার ক্ষেত্রে বিএনপি যা করছে আমি সেটাকে অপছন্দ করি, আমি সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু কূটনীতিকদের কাছে যাওয়ার পথটাই আমি মনে করি তৈরি হওয়ার আগেই আমাদের নিজেদের উচিত সমাধানের উদ্যোগ নেওয়া। আমি সেই কথা। শ্যামল দত্ত কি বলবেন, এটি কিভাবে মানে নিজেরাই সংকট সমাধানের অতীত তো সেই রেকর্ড মনে করে যে আমাদের সংকট আমাদের সমাধান করতে হবে। অতীতও আমরা এই সমস্ত কূটনীতিকদের দেখেছি দৌড়ঝাঁপ করতে, কিন্তু আলটিমেটলি কোনো ফল বয়ে আনে নাই। কূটনীতিকরা যারা যে সমস্ত ইউরোপিয়ানের কথা বলছেন, তো ইউরোপিয়ান নিজের দেশের সমাধানই করতে পারছে না। তারা খোদ ফ্রান্সে এই গত এক সপ্তাহে মারা গেছে 17 জন জঙ্গিদের হাতে, তারা অন্য দেশের কি সমাধান করবেন? দুর্ভাগ্যের বিষয় এটি। জার্মানিতে একটা ব্যাপক সমাবেশ চলছে পক্ষে বিপক্ষে। শুধুমাত্র আজকের একটি CNN এর খবর হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রায় 5,500 জঙ্গি এখন IS এর সাথে কাজ করছে। তো আপনি তারা এসে অন্য দেশকে বড় বড় উপদেশ দেয়, বিভিন্ন রকমের ইয়ে করে, অ্যাডভাইস করে নানা রকম কাজ করার জন্য। আমি মনে করি তাদের সেই উপদেশ দিয়ে কোনো বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। সমস্যাটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। সূত্রপাত খুবই একটি সামান্য জিনিস নেই, সেটি হচ্ছে একটি জনসভা করা না করা নিয়ে। আপনি খেয়াল করবেন যখন বেগম খালেদা জিয়া যে 5 তারিখে বিকাল 4টার সময় বেরিয়ে এসে নির্বাচনী পদ্ধতি নির্বাচন দেওয়ার বিষয়ও কিন্তু যুক্ত আছে, সেটি কিন্তু ওই মুহূর্তের বিষয় ছিল না। ওই দিন যদি আপনি বিকেল 4টার সময় যখন উনি উপরতলা থেকে নেমে এসে সংবাদ সম্মেলন করলেন, দীর্ঘক্ষণ 40 মিনিট গাড়িতে বসে থাকার পর তিনি বললেন যে আরেকটি জনসভা করার অনুমতি না দেওয়া পর্যন্ত অবরোধটি চলবে। এখন একটি সভা করার বিষয়ে পুরো একটা অচলাবস্থা তৈরি। সরকার বলছে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ওই সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আছে, এবং সেটার পেছনে কি কি তথ্য আছে, কি কি গোয়েন্দা তথ্য আছে আমরা এখনো পর্যন্ত জানি না। এখন আগামী ইজতেমা শেষ হওয়ার পর যদি বিএনপি, এবং এর মধ্যে পুলিশও বলেছে যে শর্ত সাপেক্ষে বিএনপি এখন সমাবেশ করতে চাইলে করতে পারবে, এই নেগোসিয়েশনটি তাদের পলিটিক্যাল পার্টিগুলোকে করতে হবে। এখানে ইউরোপীয় ইউনিয়ন কি বললো আর কি বললো, কারণ এই সমস্ত দেশ আমাদের মতো দেশে এসে এই ছোটোখাটো দেশে এসে নানা মাতব্বরি করে, কিন্তু নিজ দেশের সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারছে না। দেখুন খোদ ফ্রান্সে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই দেশের লোক এখন ঘর থেকে বেরোতে ভয় পায়। কোন সময় দোকানপাট জিম্মি হয়ে যাচ্ছে, পত্রিকা অফিস অ্যাটাক হচ্ছে। বাংলাদেশের চাইতে কোন অংশে ভালো আছে ফ্রান্স এখন? সুতরাং তারা এসে অন্য দেশকে নানা রকম সোয়াব দেবে, এটা তো ঠিক, এটা মানে পৃথিবীতে এখন আর রেগুলার নেই। আর these are totally different scenario। নিশ্চয়ই, কিন্তু এখন আমাদের সমাধানের পথ আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোকে বসতে হবে, এবং আমি মনে করি এটা সরকারের উদ্যোগ নেওয়ার দরকার আছে, এবং সরকার এই অন্তত যে অচল অবস্থাটা তৈরি হয়েছে যে একটি সভা করা নিয়ে, সেটির ব্যাপারে সরকার একটু স্পষ্ট বক্তব্য দিতে পারে, যে বলতে পারে তোমরা আমি 18 তারিখ পর্যন্ত ইজতেমা আছে, ইজতেমার পরে আপনারা যে কোনো মতো একটা সভা করতে পারেন, চাইলে খোদ রাজধানীতেও করতে পারেন, এবং সেটি সরওয়ার্দী উদ্যান হোক আর যেখানে হোক, বিএনপি যেখানে সমাবেশ করতে চাই সেটি করতেই পারে। কিন্তু বিএনপি টাইমিংটা বেছে নিয়েছে খুব রং। আমি যে কথাটা একটু আগে অফ দ্য রেকর্ড বলছিলাম, এই মুহূর্তে এই আন্দোলন করে সরকার ফেলে দিবেন সেরকম আমার মনে হয় না সেই স্ট্রেংথ
নিজেদের ইয়ে আছে, অন্যদিকে সরকারেরও সেরকম দুর্বল অবস্থা এই মুহূর্তে না। ফলে একটা সংকট তৈরি হবে, মারামারি হবে, কিছু নিরীহ লোকজন, আজকে দেখেন 23 জন লোক, একটি হিসাবে দেখলাম 23 জন লোক মারা গেছেন, প্রায় 250 লোক আহত, প্রায় হাজার হাজার লোক বেকার, বহু মানুষের মানে কর্মহীন হয়ে পড়ছে। এখন এই সংকটগুলো আছে, কিন্তু এর মধ্য দিয়ে আপনি সরকার ফেলে দিতে পারবেন সেরকম যদি বিএনপি আশা করে, সেটি কিন্তু ভুল হবে। আরেকটি জিনিস আমি বলি যে বিএনপির যে উদ্বেগ, আপনি যদি 3টা নিউজ খেয়াল করেন প্রথম আলোর যে অনলাইনে, যে আমি যদি প্রথম আলোর অনলাইনটা যদি একটু দেখাতে পারি, আমি স্ববিরোধিতাটা বলি একটু আপনাকে, যদি অনলাইনটা আমি জানাই। এই দেখেন, সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে, বিজেপি প্রধানের উদ্যোগে বিএনপির উদ্বেগ, বিজেপি প্রধানের বক্তব্যে আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি তাহলে অস্ত্রটি ব্যবহার করবে কাদের বিরুদ্ধে? বেগম খালেদা জিয়া যেটি বলছেন ওটা সরকার সন্ত্রাসী, সরকারি সন্ত্রাসীদের বিরুদ্ধে, কারণ সন্ত্রাসী তো সরকারই করছে অ্যাকর্ডিং টু বিএনপি। তাহলে সেটা নিয়ে বিএনপির উদ্বেগ হবে কেন? বিএনপি তো বলছে এই সন্ত্রাসটি চালাচ্ছে সরকারি সন্ত্রাস, মানে তাদের নেতা কর্মীরা আবার এতে আক্রান্ত হয় কিনা এ নিয়ে তাদের নেতা করে কি করে আক্রান্ত হবে? কারণ বিজেপি তো বলেছে একমাত্র যখন বোমা মারতে আসবে তখন করবে, বোমা তো মারছে অ্যাকর্ডিং টু বিএনপি আওয়ামী লীগ, তাহলে বিএনপির কেন এত উদ্বেগ? এই যে স্ববিরোধিতা আপনি দেখেন। আমি একটা দুঃখের কথা বলি, যখন আপনি রিয়াজ রহমান গুলিবিদ্ধ হলেন, আপনার বিএনপি চেয়ারপারসন উদ্বেগ প্রকাশ করলেন। 23 জন লোক যে মারা গেল গত 9 দিনে, একটা হত্যাকাণ্ডের নিন্দা করেছেন? আজকে যে এরকম 25-30 জন লোক কাতরাচ্ছে আপনার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, একজন বিএনপি নেতা দেখতে গেছেন তাদেরকে? বিএনপির কোনো নেতা গেছেন হাসপাতালে যে সহানুভূতি জানাতে যে আপনাদেরকে আমরা করি নাই, এটি সরকার করেছে? এই সৎ সাহসটুকু কি বিএনপির আছে এটা ওন করার, যে আমরা করে নাই অন্যরা কেউ করেছে? এটি আমরা তো দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় কারা করছে এগুলো, টেলিভিশনের ফুটেজ দেখা যাচ্ছে, ব্যানার বের করে কারা কারা বোম মারছে। এই যে আপনার রাভা প্লাজার সামনে ব্যানার বের করে মোটরসাইকেলতে নেমে বোমা মারছে, গাড়িতে আগুন দিচ্ছে, কারা করছে? এবং বিএনপি যে অবরোধ পালিত হচ্ছে, এই যে প্রেস লিস্ট দিচ্ছে, সেই অবরোধটা কি? সেই অবরোধটা হচ্ছে পেট্রোল বোমা মারা, গাড়িতে আগুন দেয়া, ভাঙচুর করা। এটি তো আমি তো কোথাও দেখি না যে বিএনপির হাজার হাজার লোক মিছিল করে রাস্তা বন্ধ করে দিয়েছে, সেরকম তো কিছু না। কি মনে করেন গোলাম মুর্তজা? না, যে কথাটি বলেছেন সেগুলো তো ঠিকই আছে। এখানে যে কথাটির জায়গাটা আমি আসতে চাই যে এই যে আজকের যে ঘটনা, কূটনীতিকদের তৎপরতা, বাংলাদেশ হচ্ছে কূটনীতিকদের একটা স্বর্গরাজ্য। আমাদের যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতিতে কূটনীতিকদের কাছে বিচার দিতে যাওয়াটা বা তাদের শরণাপন্ন হওয়াটা, এই ধারা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। সেই ধারারই একটি মহড়া এখন চলছে দেখছি। এটাকে সমর্থন করা যায় না, সেটা ঠিক আছে। আর শ্যামলদা যে কথাটি বললেন, ওইখানে আমি আর কিছু জিনিস যোগ করি যে একটি সমাবেশ করাকে কেন্দ্র করে আজকের এই বিশৃঙ্খলা, আজকের এই সহিংসতা, বিএনপির এই আন্দোলন বা সহিংসতা, আসলে বিষয়টি কিন্তু ঠিক আছে একটি সমাবেশকে কেন্দ্র করে। বিএনপি সরকার বিরোধী আন্দোলন করছে, বিএনপি আর একটি নির্বাচন চায়। বিএনপির সমাবেশটি আসলে একটি উপলক্ষ। যদি এই সমাবেশটি না হতো, বিএনপি কিন্তু গত 1 বছর ধরে বারবার করে বলে আসছে, আলটিমেটাম দিয়ে আসছে, আমরা আন্দোলন করব ঈদের পরে, অমুক ঈদের পরে, এইটার পরে, ওইটার পরে আন্দোলন করার হুমকি দিয়ে আসছিল। তো সেই জায়গা থেকে বিএনপি এই সমাবেশটিতে, এই জায়গাটিতে একটি ইস্যু পেয়ে গেছে, যেহেতু বিএনপিকে সমাবেশ করতে দেয়া হয়নি। আর গণতান্ত্রিক ব্যবস্থা একটি সমাবেশ করতে না দিলে সব মানুষই বলবে যে হ্যাঁ, তারা একটি সমাবেশ করতে চেয়েছিল, কেন সরকার তাদেরকে সমাবেশ করতে দিবে না? এই সুযোগটি বিএনপি এই জায়গাটিতে নিয়েছে। এই সুযোগটি নেওয়ার প্রেক্ষিতেই এখন বিএনপির এই ঘটনাটি ঘটছে। এখন যদি আসেন তাহলে সমাধানের পথ থেকে, আপনি যে জায়গাতে বলছিলেন, আমি আপাতত কোনো সমাধানের পথ দেখছি না। আমার কথা খুবই হতাশাজনক মনে হবে, যারা দেখছেন তাদের কাছে মনে হবে যে না কোনো একটা পথ পাওয়া যাবে। নিশ্চয়ই কোনো না একটা পথ পাওয়া যাবে, তবে সেটা কত বছর পরে বা কতদিন পরে পাওয়া যাবে এই মুহূর্তে আমার রাজনৈতিক বিশ্লেষণ সেটি বলছে না। তার একটা কারণ হচ্ছে রাজনীতি যে জায়গাটিতে চলে গেছে, বর্তমান সময়ে যে জায়গাটিতে চলে গেছে, আমি পেছনের কোনো পথ দেখছি না। পেছনের কোনো সরকার যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানে এখন যদি সরকার যদি মনে করে যে বিএনপির সঙ্গে বসে তারা আলোচনা করব, আওয়ামী লীগ বা সরকার যাই বলি না কেন, আমাদের এখানে দল তো আর আলাদা না, একসঙ্গেই আওয়ামী লীগ সরকার যদি বলি, তারা আলোচনায় বসাটাকেই এইখানে দেখা যে এক ধরনের পরাজয় হয়ে গেল, যদি এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এখন রাজনৈতিক ব্যবস্থাটা বা রাজনৈতিক বিষয়টা এরকমই একটা জায়গায় চলে গেছে। আর বিএনপি যে কাজটি করছে, বিএনপি আসলে নিজের দল খুবই অসংগঠিত, বিএনপি আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলন করতে গিয়ে যেহেতু মিছিল করতে পারছে না, যেহেতু সমাবেশ অনুমতি পাচ্ছে না, দেখে করতে পারছে না। কিন্তু এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হতো, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আমি খুব নিশ্চিত যে
সরারদি উদ্যানে সমাবেশ যদি সরকার করতে দিতে না চাইতো, পুলিশ যদি করতে দিতে না চাইতো, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, তবুও আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তি দিয়ে, সাংগঠনিক শক্তি দিয়ে একটি সমাবেশ করতো বা করার উদ্যোগ নিত, তখন হয়তো সংঘর্ষ হতো, কিন্তু উদ্যোগ নিত। বিএনপির মতো এরকম পুরোটা পিছিয়ে যেয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে চলে যেত না। এখন বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ডে চলে গেছে জামাতকে সঙ্গে নিয়ে, এখন বিএনপিরও সেখান থেকে ফেরার পথ নাই। তার প্রেক্ষিতে কি হবে? আপাতত কোনো আলোচনার সম্ভাবনা আমি দেখছি না। সুতরাং আলোচনার সম্ভাবনা যদি না থাকে, খুব দ্রুত শান্তিমূলক কোনো সমাধান হবে না। তাহলে সমাধানটা কি হবে? সমাধান সরকার আরো কঠোর হবে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, বিজিবির মহাপরিচালক যেটি বললেন, আরো কঠোর হবে, একটা দমন পীড়ন চলবে। সেই দমন পীড়নের পরবর্তীতে এখন বিএনপি বা জামাত যে আন্দোলনটি করছে সেই আন্দোলনটি স্থিমিত হয়ে আসবে। আমার আশঙ্কার জায়গাটি হয়তো 1 মাসের মধ্যে, হয়তো 15 দিনের মধ্যে এই আন্দোলনটি স্থিমিত হয়ে যাবে, কিন্তু আমার আশঙ্কার জায়গা যেটি, যে এই আন্দোলনটি বা সমস্যাটি পুরোপুরি শেষ হয়ে যাবে না, সমস্যাটি থেকে যাবে। পরবর্তীতে আবার 3 মাস, আবার 6 মাস বা 9 মাস পরে গিয়ে এই সমস্যাটি আবার আসবে। প্রশ্ন হচ্ছে ওই জায়গাটিতে বাংলাদেশ যে উন্নয়নের স্বপ্ন দেখছে, বাংলাদেশ যে মধ্য আয়ের স্বপ্ন দেখছে, আমরা যদি কিছুদিন পর পর এরকম সহিংসতার মধ্যে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছতে পারবো না। উন্নয়নের কথা যেটা সরকার বলছে, সেই জায়গাতে পৌঁছতে পারবে না। এই জায়গাতে প্রত্যাশা হওয়া উচিত, সেটি হচ্ছে নিজেদের সমস্যা নিজেরা সমাধান কিভাবে করব আমরা, আসলে জিইয়ে রেখে আর যাই হোক আমরা মৌলিক কিছু অর্জন করতে পারবো। আমরা একটা বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আলোচনা করছিলাম আমরা দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা একটু দেখব আইনমন্ত্রী আনিসুল হক, তিনি একটু বক্তব্য রেখেছেন মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে পরে হ্যাঁ, হরতাল বন্ধ করার আইন করা হবে। কিন্তু এটা কি আমরা যেই হরতালটা জানি, আমরা যেই হরতাল দেখেছি, এটা কি সেই হরতাল? এটা তো সেই হরতাল না, এটা তো সন্ত্রাস। সন্ত্রাস দমনে আইন আছে এবং সেইটাই প্রয়োগ করা হবে। সন্ত্রাস দমন আইন আছে, যেটি মাননীয় মন্ত্রী বললেন, এটি 2009 সালে, এবং আমি যতটুকু জানি এটা একটা গ্লোবাল চিন্তার প্রেক্ষিতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যান্টি টেরোরিজম এফোর্ট থেকে এটি করা হয়েছিল। বাংলাদেশে কিন্তু এই আইনটির প্রয়োগের কথা আমরা অনেক সময় শুনি, এবং এখানে একটা জিনিস আছে কিন্তু সেই আইনে, যে কোনো রাজনৈতিক দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বলতেও কতগুলো সংজ্ঞা দেয়া আছে, তার মধ্যে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, বোমাবাজি, এবং সেই দলকে কিন্তু নিষিদ্ধ করার ইয়েও আছে সেই আইনে। ফলে অনেকেই বলেছিলেন যে জামাত যে ধরনের অ্যাক্টিভিটি করেছে গত কয়েক বছরে, জামাতকে কিন্তু এই আইনে করা যায়। বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের সন্ত্রাস চলছে, কিন্তু সন্ত্রাস দমন আইনের কথা যে ইঙ্গিত দিলেন, আমার হয়তো আশঙ্কা যে আমি কয়েকদিনের মধ্যে সেই আইনটির প্রয়োগও দেখতে পাবো, এবং সেখানে খুব দ্রুত বিচার করার বিধান আছে, শাস্তি খুবই কঠোর, এবং দল নিষিদ্ধ করার নানা রকম বিধান আছে। আমি জানি না মাননীয় মন্ত্রী এটি প্রয়োগ বলতে কতখানি সেই প্রয়োগের সীমারেখা ঠিক করে এটি প্রয়োগ করবেন তার চিন্তা আছে। গোলাম মুর্তজা, না, এই সন্ত্রাস দমন আইনটি খুব ভয়াবহ একটি আইন। যে এই আইনটি 2009 সালে মোটামুটিভাবে একটু জানা ছিল, দেখা ছিল অনেকদিন। এই যেহেতু এটার প্রয়োগ নেই, আমি নিজেও আর খুব পরিষ্কার করে বলতে পারছি না, একটু দেখে আসলে জিনিসটা পলা পরিষ্কার হতো। এটি বিষয়টি এরকম যে এই আইনটির যদি প্রয়োগ সত্যি সত্যি হয়, তাহলে এর নানাবিধ দিকে প্রয়োগ হতে পারে। ধরেন একটি রাজনৈতিক দল যদি অবরোধ ডাকে, অবরোধ ডাকলে কি হয়? বাধা দেয়া হবে, আপনি চলাচল করবেন, গাড়িকে বাধা দেয়া হবে। এই সন্ত্রাস দমন আইন যদি কার্যকর থাকে, তাহলে কিন্তু ওই অবরোধ ডাকারই সুযোগ থাকবে না। কারণ অবরোধ যিনি ডাকবেন, তার প্রেক্ষিতে যদি বাধা দেয়া হয়, তার প্রেক্ষিতে যদি অগ্নিসংযোগ হয়, তার প্রেক্ষিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যে দলটি বা যে নেতা অবরোধ ডাকছেন, এই সন্ত্রাস দমন আইনে কিন্তু তার বিচার করা যায়। সুতরাং বর্তমান সময়ে যে ব্যবস্থাগুলো চলছে, আমার ধারণা একটু আগে আমি যে আলোচনায় বললাম যে সরকার অত্যন্ত কঠোরভাবে সামনের দিকে অগ্রসর হবে, এবং সেই ক্ষেত্রে আমার ধারণা যে এই আইনগুলো প্রয়োগ হবে। এখন এর প্রয়োগের ভালো দিক যে দেশের জনমানুষের সম্পদ, জানমাল, জীবন রক্ষা করার জন্য সরকার এই কাজটি করবে। খারাপ দিক, আমাদের সরকারগুলোর এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে, এই ধরনের আইনের ক্ষেত্রে অনেক অপপ্রয়োগ হয়। একটু আগে যে আমরা যে আলোচনা করছিলাম,
সেই আলোচনাগুলোর অনেক অপপ্রয়োগ হয়। আমি যে তখন বলতে ভুলে গেছিলাম, খুব সংক্ষেপে বলি যে আমাদের বিজেপি মহাপরিচালকের যে কথাটি বলছিলাম যে জনমনে আশঙ্কা ছড়ানোর কোনো সুযোগ থাকে কিনা, বিষয়টির প্রসঙ্গ এসেছিল এই জায়গাটার থেকে যে মানে অপপ্রয়োগের ব্যাপারটা যদি থাকে, যে ধরেন দেখেন বিজেপি কথা বলছে, র্যাব কথা বলছে, পুলিশ কথা বলছে, বাংলাদেশের এই সময় রাজনৈতিক পরিস্থিতিটা অত্যন্ত অস্থির, অত্যন্ত সহিংস। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা উইং থেকে কথা আসা দরকার ছিল, সমগ্র বিষয়টির কথা আসবে একটি জায়গা থেকে। বিজেপি মাঠে মাঠে তার যা যা করা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সেটা করা দরকার। এই যে বিচ্ছিন্নভাবে যদি কথা আসে, তিনি হয়তো কথাটি ভালো বলবেন, তিনি কাজ করবেন জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু কথার ধরনের এক একজনের এক এক রকমের কথায় জনমনে শেষ পর্যন্ত বিভ্রান্তি ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ অপপ্রয়োগ এবং বিভ্রান্তি ছড়ানোর জায়গা থেকে একটা সংকটকালীন সময়ে এক ধরনের কোঅর্ডিনেশন থাকতে হয়। আমাদের ওই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে। আমরা আমাদের বিভিন্ন সংকটে বিষয়টি লক্ষ্য করেছি, এখনো সেই বিষয়টি আরেকবার পরিলক্ষিত হচ্ছে। আমার মনে হয় সরকারের এখনই ভাবা উচিত যে কথাটি একটা জায়গা থেকে আসুক, আইন শৃঙ্খলা রক্ষার, বিশেষ করে এই জায়গাটি। আমাদের সময় একেবারে শেষের দিকে আছে, আমরা 30 সেকেন্ড আর সময় পাবো। শ্যামল দত্ত, বিএনপির কি করণীয় আছে একটা দল হিসেবে এই মুহূর্তে আপনি মনে করেন? আমি মনে করি তাদের ঘাড়ে তো সহিংসতার অভিযোগ যাচ্ছে, কিন্তু তাদের তো আবার রাজনীতিটা করতে হবে তাদের ভাষায়, আন্দোলন করতে হবে তাদের ভাষায়, কিন্তু সহিংসতা কাম্য নয় সাধারণ। তাদের রাজনীতিটা কি? তাদের আছে তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। আমি এর আগেও আপনার এখানে বলেছিলাম যে বিএনপি যে গত এই 1-1.5 মাস 2 মাস ধরে 9টি বড় বড় মহাসমাবেশ করেছে এবং তারা এই বক্তব্য নিয়ে ব্যাপক জনমত তৈরি করার একটা স্কোপ তাদের আছে। নির্বাচনটি কবে হবে, আজকে হবে না, কালকে হবে না, 1 বছর পর হবে, সেটি চাইতেও বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মতের পক্ষে একটা ব্যাপক জনমত গড়ে তোলা। বরং এখন যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি আমার ধারণা যে এক ধরনের বিএনপির প্রতি মানুষের এক ধরনের বরং সহিংসতা তারা তৈরি করছে এবং তারা এক ধরনের নেগেটিভ পলিটিক্স করছে এটা, এবং এর জন্য বিএনপির সমস্যা হয়ে গেছে। বিএনপির সাথে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, বিএনপির সাথে কিন্তু জামাত নামে আরেকটি দল আছে যারা কিন্তু এই নির্বাচনের পার্টও না, যারা আগামীতে নির্বাচন করতে পারবে না, কিন্তু তাদের টার্গেট অন্য, তাদের এখন অস্তিত্বের সংকট। তাদের 12 জন নেতা অলরেডি ফাঁসির আদেশ, একজনের ফাঁসি কার্যকর হয়ে গেছে, ফলে তাদের টার্গেট আর বিএনপির টার্গেট এক না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কিন্তু মিলেমিশে একসাথে আন্দোলন করছে। এখান থেকে কিন্তু আলাদা করতে হবে বিএনপি। গোলাম মুর্তজা, একেবারে শেষের দিকে যেহেতু জানতে চেয়েছিলাম বিএনপির কি করণীয় তিনি বলছেন, আপনার কাছে জানতে চাই সরকার বা আওয়ামী লীগের কি করণীয় আছে এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে উত্তরণ করার, রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখা? প্রথম কাজ, এখন যে সহিংসতা চলছে সেই সহিংসতা নিয়ন্ত্রণ করার জন্য একটি কঠোরভাবে পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সাধারণ জনমানুষ বা রাজনৈতিক কর্মীদেরকে অহেতুকভাবে আক্রমণ না করা, এই জায়গাটি দেখা উচিত। আর দ্বিতীয়ত, আমি আবারও সেটা বলি যে সংকট আছে, সংকটটি স্বীকার করতে হবে, সংকট আছে, সেই সংকটের সমাধানের জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। ইগোর জায়গা থেকে বড় দুটি রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে, বিশেষ করে আওয়ামী লীগকে এই মুহূর্তে বের হয়ে আসতে হবে। সংলাপে বসলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যতখানি গণতন্ত্র আছে আওয়ামী লীগের ভেতরেই আছে সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটি যদি একটি আলোচনা করে সমাধান করার উদ্যোগ নেয়, এতে লজ্জার বা অসম্মানের বা পরাজয়ের কোনো ব্যাপার নেই। এটি করলে দেশ একটা সংকট থেকে রক্ষা পাবে। আর বিএনপির কথা যেটা বললেন, বিএনপির আন্দোলনের প্রেক্ষিতে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বিএনপিকে এই বিষয়টি বুঝতে হবে। আওয়ামী লীগ সমাবেশ করতে দেয় না, সরকার সমাবেশ করতে দেয় না বলে আমি পেট্রোল বোমা মারবো আর বলবো যে আমি মারি নাই। আন্দোলন যে করে দায় তাকে নিতে হয়, বিএনপিকে এই দায় নিতে হবে। এবং কি করব তাহলে আমরা, এই প্রশ্ন বিএনপি করবে, এই প্রশ্নের উত্তর বিএনপিকেই বের করতে হবে, কারণ আন্দোলন বিএনপিকে করছে, দায় বিএনপিকে নিয়ে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। একই সাথে যারা যুক্ত হলেন, ব্যারিস্টার নাজমুল হুদা, মেজর জেনারেল আজিজ আহমেদ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা প্রতিদিন রাত জেগে এই অনুষ্ঠানটি দেখেন। এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নিশ্চয়ই আপনারা আরও বেশি বেশি নজর রাখছেন পরিস্থিতি কোন দিকে যায়। আগামীকাল ঠিক একই সময় ৭১ জার্নাল আপনারা দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।